প্রিয় সুধী, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি কাজী হারুন আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রবাস থেকে বলছি অনুষ্ঠানে। আজকে আমার সাথে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর শাফি ভুঁইয়া, পিএইচডি, এমবিবিএস, এমপিএইচ, এমবিএ। তিনি একাধারে টরন্টো স্কুল অফ মেডিসিন এবং নেমপিস ইউনিভার্সিটিতে কর্মরত আছেন। এবং তিনি মাস্টার্স এবং পিএইচডি চেয়ার হিসাবে কর্মরত আছেন নিমপিচে। আজকে আমরা আহ, আহ, জানাব জানাব শাফি ভুঁইয়াকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এই অনুষ্ঠানে। বাংলাদেশ এবং বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার করুণ অবস্থা কিভাবে সমৃদ্ধ করা যায় সেই বিষয়ে কথা বলবার জন্য জনাব ডক্টর শাফি ভুঁইয়া, আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন আপনি? ভালো আছি, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে আপনার চ্যানেলের দর্শক শ্রোতা যারা দেখছেন এবং যারা দেখবেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আহ ফাল্গুন প্রায় আসন্ন, 21শে শুভেচ্ছা এবং সবাইকে আমি আহ কিছু জিনিস আমি শেয়ার করতে চাই। আজকে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা, আমরা কোথায় আছি এবং আমাদের কোথায় যাওয়া দরকার এবং কিভাবে আমরা যেতে পারি, প্রবাবল কিছু কথাবার্তা আমি শেয়ার করতে চাই। তো আমি তার আগে বলতে চাই যে আমি অ্যাকচুয়ালি এই মেমফিস ইউনিভার্সিটি সহ পৃথিবীর আরো কিছু ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছি এবং করে চলছি 2 যুগেরও বেশি সময়। ওসাকা ইউনিভার্সিটি, মাহিদুল ইউনিভার্সিটি থাইল্যান্ড, ওসাকা ইউনিভার্সিটি জাপান, টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ টরন্টো, আমার শিক্ষকতা করছি এখন মেমফিসে। সবখানে আমি আসলে মাস্টার পিএইচডি প্রোগ্রামে হেলথ সিস্টেম এবং কমিউনিটি নিড অ্যাসেসমেন্ট, ইন্টারন্যাশনাল হেলথ, গ্লোবাল হেলথ, ম্যাটারনাল চাইল্ড হেলথ, G7 কান্ট্রির হেলথ সিস্টেম, এইগুলো নিয়ে আসলে আমার গবেষণা এবং পড়াশোনা করাচ্ছি ছাত্রছাত্রীদের বিভিন্ন দেশ থেকে, ডাক্তার, নার্স, হেলথ স্পেশালিস্টদের নিয়ে। তো আমি আহ, গল্পের চলেই সবসময় বলি যে আমি যদি বাংলাদেশে মিনিস্ট্রি অফ হেলথ জয়েন করে এ, গ্রামীণ স্বাস্থ্যের সাথে জড়িত না হতাম, অনেক কিছু আমি মিস করতাম, অনেক কিছু জেনেছি অ্যাকচুয়ালি। তো এটা যেমন একটা ভালো সাইট। আবার আমি এটাও বলি যে আমরা কি যেখানে আছি সেখানে, যেখানে ছিলাম সেখানে দাঁড়িয়ে আছি, আমাদের কিছু পরিবর্তন হয়েছে, অবশ্যই হয়েছে দৃশ্যমান কিছু পরিবর্তন, ইনফ্রাস্ট্রাকচার পরিবর্তন, কিন্তু সিস্টেমের পরিবর্তন আদৌ হয়েছে কিনা এটা সন্দেহ থেকে যায়। যে আমরা আজকে চেষ্টা করব দর্শক শ্রোতা এবং আপনাকে শেয়ার করতে যে আমরা আসলে কেমন স্থবির অবস্থার মধ্যে আছি, কেমন ভঙ্গুর অবস্থায় আছেন। আমরা ইতিমধ্যে যখন কথা বলছিলাম, আপনি আমাকে একটা ভিডিও রেফারেন্স দিয়েছিলেন ইউএসআইডির সাহায্যে যে ক্লিনিক গুলো চলে আসছে। তারা 11 বছর আগে বলেছে যে হেলথ সিস্টেম ব্রোকেন, এবং আমরা কন্টিনিউয়াসলি বলে যাচ্ছি কোভিড এর পর সারা ওয়ার্ল্ডে, শুধু বাংলাদেশের হেলথ সিস্টেম ব্রোকেন। এবং আইনস্টাইন বলছে, ইফ ইউ ডু দ্য সেম থিং এগেন এন্ড এগেন, ইউ ক্যানট এক্সপেক্ট ডিফারেন্ট রেজাল্ট। সো আমরা কি সে থেকে বেরিয়ে আসছি? আমরা কি নতুন কিছু ইনোভেশন করছি যে আমাদের পরিবর্তন হবে, নাকি আমরা ভবিষ্যতে এই পরিকল্পনার মধ্যেই থাকবো, আমরা অ্যাকশনে যাব না? আমাদের এখন সময় অ্যাকশন করার, তখনই কিন্তু আমাদের পরিবর্তনটা হবে। তো বাংলাদেশের সাথে যদি আমি কম্পেয়ার করতে চাই, কানাডা, ইউএস, এটা হবে না। তেল এবং অরেঞ্জ আপনি কম্পেয়ার করা যায় না। তবে একটা আইডিয়া নেওয়ার জন্য, কানাডাতে জনসংখ্যা মনে করেন আহ 4 কোটির একটু কাছাকাছি বা কম বেশি। বাংলাদেশের জনসংখ্যা 18 কোটি। যদি 40 মিলিয়ন আর 41 মিলিয়ন, 80 মিলিয়ন ম্যাচ করতে যান, এটা হিউজ। কানাডাতে আপনার যতগুলো প্রভিন্স এবং টেরিটরি আছে, 9টা 11টা, সবগুলাতে ডিফারেন্ট ডিফারেন্ট হেলথ সিস্টেম কাজ করে। চিন্তা করেন, 4 কোটি মানুষের জন্য 11টা হেলথ সিস্টেম। আর বাংলাদেশে 180 মিলিয়ন পিপল, একটা হেলথ সিস্টেম। সো এটাতে আপনি কি প্রমাণ পান যে আমরা আসলে জাম্প ব্যাক অর ডাইরেক্টিভ টু দ্য টপ টু বটম অ্যাপ্রোচ, উপর থেকে একজনের ডিক্টেট করবে আর নিচে সবাই মানবে। ব্যাপারটা এরকম যে একটা পুলিশ অফিসার তার আগের উপরের বস থেকে বকা খাইলো, লাথিটা দিতে দিতে সে নিচে একজন তার একদম, তারপরে যে গ্রামেতে থাকে বা নিচে যে দারোগা থাকে সে ছাগলকে লাথি দিল। ব্যাপারটা এরকম। এই এই যে দ্রুতগতি চলছে বাংলাদেশে, এটা বন্ধ হওয়া দরকার হেলথ সিস্টেমে। উপর থেকে একটা পরিপত্র জারি হবে মন্ত্রণালয় থেকে, সেটা ডিজি অফিসে আসবে, ডিভিশন অফিসে আসবে,
ডিস্ট্রিক্টে আসবে, এটা উপজেলায় আসবে, এটা সাব ডিস্ট্রিক্টে আসবে, কি বলে, ইউনিয়নে আসবে, কমিউনিটি সেন্টারে যাবে। হিউজ মাস চলে যাচ্ছে, অনেক দিন চলে যাচ্ছে, বাজেটের সময় পার হয়ে যাচ্ছে, টাকা খরচ হচ্ছে না, পর জিনিস কিনবেন কেনা হচ্ছে না, পর বদলি করবেন যাচ্ছে না। এইসব নিয়ে আসলে আমরা আমাদের হেলথ ব্যবস্থা ঘুরপাক খাচ্ছে। তো সেখানে আবার কিছু দস্যু ঢুকে যাচ্ছে ব্যবসায়িক নাম করে, দালাল হিসাবে, বিকজ আমাদের লিডারশিপ ট্রান্সপারেন্ট ছিল না গত দুই দশক বা আরো আরো আগ পর্যন্ত। সেটার প্রেশারটা আমাদের দিতে হচ্ছে, অথবা আমার হেলথ সিস্টেম ব্রোকেনই রয়ে গেল। এখন একটা হোপ আছে আমাদের এই আন্তর্জাতিক সরকার এবং আমাদের একটা কমিশন, এবং তাদের অনেক কথাবার্তা, মিটিং এবং আলোচনা, সমালোচনা চলছে, ওনারা গ্যাদার করছেন ইনফরমেশন, তারা একটা ভালো কিছু করবে। এই সন্ধিক্ষণে আমাদের আলোচনাটা মনে হয় অনেক কাজে লাগতে পারে ভবিষ্যতে। সেই জন্য আমি আসলে একটু এই সরকারের কাছ থেকে আমরা এই জন্যই বেশি আশাবাদী, ব্যক্তিগতভাবে আপনার মতো আমিও আশাবাদী। কারণ হলো আমার কাছে মনে হচ্ছে যে এই যে আন্দোলনে আহত হলো যারা, তারাই ঠিক মতো চিকিৎসা পাচ্ছে না এই ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থার জন্য। আশা করছি সেই জন্য এটা আসলে মোটামুটি ইয়ে হবে। জি। তো এই জন্য আমি যদি একটু সম্যক ধারণা দিতে চাই, মানে এটা অনেক পুরনো স্লাইড, তারপরেও আমি আপনাকে বলছি যে এটা অনেক বছর আগের আমার ক্লাসে স্টুডেন্টদের জন্য তৈরি করা হয়েছে। এখানে সেন্ট্রালাইজের কি একটা অবস্থা, আমাদের ডিজি হেলথ, ডিজি ফ্যামিলি প্ল্যানিং, ডিজি নার্সিং, এটসেট্রা এটসেট্রা, অল সোর্স অফ উইং আছে, যেটা আহ, মন্ত্রী, সচিব, ডাইরেক্টর জেনারেল, পরে বিভিন্ন সেক্টরে দেখেন জিও, এনজিও, অল সেটস অফ, মানে লেডার উপর থেকে নিচ পর্যন্ত কিভাবে আসতেছে। এটা একটা কমপ্লেক্স, বাট এটা একটা ভেরি ওয়েল এস্টাবলিশ সিস্টেম। আর্লি সেভেন্টিজ এর ছিল বা এইটিজ এর ছিল, বাট এখন তো আসলে এইভাবে চলবে না। কেন চলবে না? আমাদের দেখেন, তিন লেয়ারে, প্রাইমারি কেয়ার, সেকেন্ডারি কেয়ার, টারশিয়ারি কেয়ার, এই তিন লেভেলে সেবাগুলো দেওয়া হয়। কিন্তু ব্যাপারটা হয় কি, সাধারণ জনগণ যদি সর্দি কাশিও হয়, তখন তারা সে ইউনিভার্সিটি হসপিটালে চলে যায়। সে যাওয়ার কথা তার সাব সেন্টারে, যাওয়ার কথা তার কমিউনিটি ক্লিনিকে নিয়ার বাই, সেখানে না যেয়ে সে উপরের দিকে চলে যায়। উপরের দিকে যে একটা অসুস্থ, মরণাপন্ন মুমূর্ষু রোগীকে প্রফেসর সাহেবরা, কনসালরা দেখার কথা, ওইটা দেখা রেখে আপনার হাঁচি কাশি সর্দির রোগী দেখতে হচ্ছে। অর্থাৎ একটা ট্রাফিক হয়ে যাচ্ছে ওখানে টু মাচ, এটা সিস্টেমের জন্য কোনো না। কাজে আমাদের কোনো রেফারেল সিস্টেম এক্সিস্ট করে না, আমাদের কোনো সিস্টেম মানার কোনো প্রয়াস নাই। সেটা আসলে শুধু সাপ্লাই সাইড আর ডিমান্ড সাইড একার উপর ডিপেন্ড করে না, এটা বোথ সাইড আমরা ডিসিপ্লিন আমরা করতে পারি নাই। তো যারা সেবা নিবে তারাও অস্থির, যারা সেবা দিবে তারাও অস্থির, তো তারাও যারা আসলে কেউ দিবে। এটা আমাদের একটা মানে আমেরিকা এবং কানাডার মতো আমরা কি একটা প্রাইমারি চিকিৎসক করতে সিস্টেম পারি? চালু করতে পারি। কিন্তু তো ওই এখানে জায়গায় আবার আমি আমার যাচ্ছি। আরেকটা খটকা আছে, আগে একটু কোশ্চেনটা করে রাখি। যে হুম। আমাদের বাংলাদেশ এত বেশি করাপ্টেড, আমরা যদি প্রাইমারি ডক্টর সিস্টেম করি, সেখানেও আবার ওই যে রেফারেলের সময়ে একটা আলাদা টাকা নেওয়ার প্রচলন শুরু হয়ে যেতে পারে। ঠিক ঠিক আপনি বলছেন, নিশ্চয়ই খণ্ডন করবেন। ঠিক বলছেন। যদি আমি একটু হিস্ট্রি দেখি, 71 সালে যুদ্ধের স্বাধীনতার পর থেকে আমরা যদি হিস্ট্রি দেখি, বিভিন্ন রকম হেলথ সিস্টেমের জন্য বিভিন্ন রকম পরিকল্পনা নেওয়া হয়েছে। তারপর লাস্ট অফ অল 5 ইয়ার্স প্ল্যান, অপারেশন প্ল্যান, এগুলো করা হয়েছে। এগুলো যেগুলো কিন্তু খুবই কাগজে কলমে খুবই সুন্দর, এগুলো বিভিন্ন দেশ থেকে কপি করে পেস্ট করে জাস্ট আপনি একটা প্রজেক্ট নিয়ে আপনি জাস্ট টাকাগুলো লুটপাট করেছেন। এটা একটা এটা আমার অবজারভেশন, এটা ভুল হইতে পারে, বাট যদি না হয় তাহলে এত ফেন্সি করা হলো, তারপর আমাদের উন্নতি হচ্ছে না। আমি আপনার সাথে এটা পুরোপুরি একমত। এটা তো হয় না। কাজে লেখাপড়া ঠিকই আছে, প্র্যাকটিসে আমরা নাই। মানে কি বলে না যে কাজীর গরু গোয়ালে আছে, গোনায় আছে, গোয়ালে নাই, এরকম অবস্থা। সব প্রোগ্রাম পরিকল্পনা সবই ঠিক আছে, কিন্তু বাস্তবায়নে আমাদের অনীহা বা আমাদের একটু সমস্যা রয়ে গেছে। যদি দেখেন আপনি যে মিনিস্টার অফ হেলথ, এটা এটা আগেকার, তারপর একটা আইডিয়া করা যায়, এটা আপডেটেড না। কমিউনিটি ক্লিনিক, তারপরে আরবান, সরি, সাব ডিস্ট্রিক্ট ইউনিয়নের ক্লিনিক, উপজেলায়, ডিস্ট্রিক্টে, তারপরে মেডিকেল কলেজ, এই যে একটা ল্যাডার সিস্টেম, এগুলাকে আপনার কিভাবে ফাংশনাল করা যায় সেই দিকে না যে আগের সরকারগুলা পলিটিক্যালি মোটিভেটেড হয়ে আপনার দেখানোর জন্য যে আমরা এটা করেছি সেটা করেছি। এক্সাম্পল,
কমিউনিটি ক্লিনিক এটা নাকি বাংলাদেশের স্বপ্ন, বাংলাদেশের নাকি এটা একটা গর্ব। মানে এটা আমাদের একটা পুরো কাজের চাইতে প্রচার পাবলিক বেশি। বেশি, এবং মানে আমাদের প্রতিষ্ঠানের চাইতে সাইনবোর্ড বেশি। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি এক্সাম্পল দেই, ইন্দোনেশিয়া অনেক বছর আগে থেকে পার্সিয়ান ডকুমেন্টারি ক্লিনিক চালু আছে, এবং সেখানে তারা মাতৃ স্বাস্থ্যকে বেশি করে দেখে। এবং আপনার জাপানে ওই মানুষের দোরগোড়ায় এই ধরনের সেন্টার আছে এবং প্রাইভেট ক্লিনিক আছে, এবং সবাই সব জায়গায় যেতে পারে, এবং ওখানে যাওয়ার মেইন কাজ হচ্ছে প্রাইমারি কেয়ার। কিন্তু আমাদের দেখেন কি হলো, পলিটিক্যালি বাহবা পাওয়ার জন্য 12,000 15,000 করে ফেলছি আমরা, জাতীয় ইন্টারন্যাশনাল রেকর্ড করে ফেলছি, এবং ওখানে আলটিমেটলি আপনার আহ, গ্রামে কিছু লোকজন বসে আড্ডাবাজি করা, এবং কোনো ট্রেনিং ছাড়া লোকজনকে নিলেন, লোকজনকে নিয়ে বললেন চাকরি দিব, তাদেরকে চাকরি দিচ্ছেন না, তাদেরকে বলছেন বেতন দিবেন, বেতন দিচ্ছেন না। প্রফেসর মুদাসের আলী জাস্ট কি করলো কি করলো না আল্লাহ ছাড়া মাহবুদ কেউ জানে না। তো এগুলো করে আরো 17টা বছর মানুষকে স্বাস্থ্য থেকে বঞ্চিত রাখলো। কাজে এখনই সময়, আমি অনেকবার বলেছি আগের সরকারকেও, যে আপনারা দেখেন জাপান, আপনারা দেখেন ইন্দোনেশিয়া, আপনারা দেখেন থাইল্যান্ড, কমিউনিটি ক্লিনিক গুলোতে প্রাথমিক স্বাস্থ্য 3টা 4টা 5টা জিনিস করা হয়। সেটা হচ্ছে, এক নম্বরটা করা হয় মা ও শিশু স্বাস্থ্য, এবং এর জন্য আমি তাদেরকে একটা হ্যান্ডবুকও করে দিয়েছি, যে মা ও শিশু স্বাস্থ্যের জন্য আমরা যদি তাদেরকে একটা বিরাট বুকলেট দিতে পারি, যেটা কিনা তারা সমস্ত সেবা তারা পাবে, এরকম একটা বুকলেট পৃথিবীর 39টা 50টা দেশে আমরা করেছি। কিন্তু কোনোভাবে সরকার আমাদের কথা শুনলো না। তারা করলো কি, চাঁদাবাজি করে ক্লিনিক বানানো, ক্লিনিক বানায় 40 লাখ টাকা বরাদ্দ করলো, 10 লাখ টাকা টেন্ডারের জন্য খরচ করলো, 20 লাখ টাকা ঘুষ খেলো, এগুলো করে টাকা শেষ, আসলে কিছু হলো না। বুঝছেন? এইগুলোতে বেরিয়ে আসতে হবে। আমাদের করতে হবে কার্যকরী প্রাইমারি কেয়ার, যেখানে এক 1 2 3 4 এই 5টা সার্ভিস পাবে। এখান থেকে সার্ভিস নেওয়ার পর সে যদি স্যাটিসফাইড না হয়, সে যদি কমপ্লিট না হয়, তাকে পরবর্তী সেন্টারে রেফার করা হবে। পরবর্তী সেন্টারে আবার 5 6 7 8 রকমের সেবা দেওয়া হবে। সেখানে যদি সে কমপ্লিট না হয়, তখন সে উপজেলায় যাবে, সেখানে 11 12 13 14 15 নম্বর সেবাটা সেখানে পাবে। এখানে সে যদি কমপ্লিট না হয়, তখন সে ডিস্ট্রিক্ট হাসপাতাল, যেখানে কনসালটেন্টরা থাকবে, স্পেশালিস্টরা থাকবে, সেখানে করা হবে। ব্লাড ব্যাংক থাকবে, ইনভেস্টিগেশন থাকবে, সেগুলো সেগুলো করা হবে। তারপর সেখানেও যদি আপনার আরো প্রয়োজন হয়, সেখান থেকে সে টার্সিয়ারি সেন্টারে যাবে। এই যে চেইন অফ কমান্ডটা আজকে 53 বছর আমরা করতে পারি না। এটা কত সিম্পল ওয়ে করা যায়, একটা অর্ডারে একটা এসআরও জারি করে কিন্তু করতে পারে সরকার, যে এখন থেকে কোনো পেশেন্ট লোকাল সেন্টার ছাড়া অন্য কোনো যেতে পারবে না। ওই সিস্টেমটা করবে। তারপরে সাথে সাথে আপনি ইন্স্যুরেন্স কিক ইন করতে পারেন, যে মানুষ তো আউট অফ দ্য পকেট টাকা দিতে দিতে মানুষ গরিব হয়ে যেতে পারে, গরিব হয়ে যাচ্ছে, তার কোনো রিমেডি নাই। আমরা এমনি স্ট্রাগল করে মানুষকে কর্মক্ষম রেখে মানুষকে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তের মধ্যে রাখতেছি। তার মধ্যে যদি টাকা দিয়ে পকেট থেকে বারবার চিকিৎসা নিতে হয়, একতরফা ভাবে ওষুধ কিনতে হয়, যেটা প্রয়োজন সেটা টেস্ট করতে না, প্রয়োজনে যেটা টেস্ট করার দরকার নাই সেটাও করতে হয়, অর্থাৎ মানুষের একটা বার্ডেন। এই বার্ডেনটাকে দূর করতে হলে আমরা যদি বলেন। স্যার, আপনি খুব খুব ভালো একটি বিষয় এখানে এনেছেন, এই যে ল্যাবরেটরির যে ব্যাপারটি, টেস্টের যে ব্যাপারটি। আমার কাছে প্রচুর রিপোর্ট আছে এবং আমি নিজে এটার সম্মুখীন হয়েছি বাংলাদেশে, যেটা ল্যাবরেটরিতে টেস্টের জন্য দেওয়ার পর তারা কিছুক্ষণের ভিতর একটা টেস্ট রেডি করে দেয় উইদাউট রিয়েলি টেস্টিং। এই এই এক্স্যাক্টলি। যে অভিযোগটা, কিভাবে খণ্ডন করবেন যদি একটু হ্যাঁ, এটা এটা অভিযোগ, মানে এটা তো নিশ্চয়ই, মানে যখন কিছু না কিছু রটে, তো কিছু না কিছু বটে, বুঝছেন? যখন স্মোক দেখবেন, আগুন তো নিশ্চয়ই কোথাও লাগছে, না তো স্মোক দেখতে পারবেন না। আমি বললো সেইভাবে, এখন আমি দোষ এবং কোণের দিকে যাচ্ছি না। এই ব্যবস্থাটা স্ট্রিক্টলি মনিটর করা দরকার। দরকার। এবং যারা ডিজি হেলথে থাকে, যারা উচ্চ পদে থাকে, তাদের কাছে এই সমাধানটা থাকা দরকার। এখন আমি কমপ্লেন করতে গেলে আমার একটা ভোক্তা অধিকার আইন যেরকম আছে বাংলাদেশে, সেরকমই স্বাস্থ্য সেবার জন্য আমি যদি বঞ্চিত হই, আমাকে যদি কেউ চিট করে, আমি আসলে কার কাছে যাব? ওই এরকম একটা রুট তো আমাদের নাই, যে আমি এখন ডিজি হেলথ যেতে পারবো না। আমি মনে করেন যে থাকি নরসিংদী রায়পুরা, এখন আমি ঢাকায় ডিজি অফিসে যেতে পারবো না। আমি আমার যাওয়ার পরে আমাকে ডিজি অফিসে ঢুকতেই দেবে না, আমি জনগণ, আমি আম জনতা। কাজে তার তো আসলে যাওয়ার কোথাও না জায়গা নেই। উপজেলায় যান, ওখানে ওখানে পলিটিক্যাল পার্টিরা সব কন্ট্রোল করতে চায়। ওখানে টিএনও বলেন, ম্যাজিস্ট্রেট বলেন, সবাই সামথিং, তারা বিজি ফর আদার থিংস, তারা তো এটাকে কাজই মনে করে না, সেবার মনোবৃত্তি তাদের মনে করে না। কাজী সেই কমপ্লেন নিয়ে এগুলো লাভ নাই।
যার হ্যাসেল, এর জন্য মানুষের চেপে যাচ্ছে এবং থিংস পাইলড আপ হচ্ছে, এবং এখন এটা বাস্ট হচ্ছে। আচ্ছা, আমি ওই দিকেও না যাই, আমরা সমাধানের দিকে যাই। সমাধানটা হলো, আমি যদি কমিউনিটি ক্লিনিক গুলোতে ভালো প্রাইমারি কেয়ার স্টাফ নিয়োগ করি, ভালো ইকুইপমেন্ট দেই। ইকুইপমেন্ট বলতে প্রাইমারি কেয়ার প্রমোশন টুল, নট যন্ত্রপাতি, যেটা দিয়ে নার্স, মিডওয়াইফ এবং ফার্মাসিস্ট যারাই থাকে তারা যেন মানুষকে প্রাথমিক পরিচর্যা জানায়, মায়ের স্বাস্থ্য নিশ্চিত করে, এবং মা একটা ভালো সুস্থ ডেলিভারি করে একটা সুস্থ বাচ্চা জন্ম দিতে পারে, সেটার জন্য টিকার ব্যবস্থা থাকে, সেটার জন্য চিকিৎসার ব্যবস্থা থাকে। 5 বছর যেন তারা বিভিন্ন রকম ভালো খাদ্য এবং ব্রেস্ট ফিডিং এক্সক্লুসিভ যেন সে 6 মাস 2 বছর করতে পারে, 18 মাস করতে পারে, সেদিকে আমাদের মোটিভেট করতে হবে। আপনি মানে আরেকটি প্রশ্ন আমার একটু এসছে, সেটা হলো মা যাতে সুস্থভাবে বাচ্চা জন্মদান করতে পারে, কিন্তু বাংলাদেশে যে একটা ভয়ঙ্কর রকমের প্রবণতা যে মা যখন বাচ্চা জন্মদানের উদ্দেশ্যে হাসপাতালে ভর্তি হয় তখন তাকে সিজার করার জন্য বলা হয়, এবং এটি প্রায় সবাই, এটা কি একটা ব্যবসা? সেটা, এটা ব্যবসা হওয়া উচিত না, ব্যবসা উচিত না। আবার এটাও ঠিক, সমস্ত কিছু তো সরকার করতে পারবে না, সবার পার্টিসিপেশন লাগবে। এখন এই চিত্রটা যদি আপনি দেখেন, এই গ্লাস বক্সটা যদি দেখেন, এটা দিয়ে বোঝা যায় যে মানুষের মানে ক্রয় ক্ষমতা বা বিক্রি মানে টাকা খরচ করার ক্ষমতা কত নিচে আছে, কত গ্যাপ আছে। এই ডিসপ্যারিটিটা কেমনে আপনি কমাবেন, সেই দিকে আমাদের সবার চেষ্টা করতে হবে। এই জন্য আমরা যদি কন্টিনিউয়াসলি প্রয়োজনে অপ্রয়োজনে হেলথ সেন্টার ব্যবহার করতে থাকি, এবং যদি মানুষকে চার্জ করতে থাকি, ওষুধ কিনো, টেস্ট করো, তখন আসলে এখন পারবে না। আমাদের যা আছে সরকারের, সেটাকে ইউজ করে, এবং যদি প্রাইভেট পাবলিককে আমরা একসাথে এম্পাওয়ার করতে পারি, এবং তখন কস্ট শেয়ারিং করতে পারি, তখন কিন্তু এটা হবে। হয় কি জানেন, মানুষ যখন চিকিৎসা নিতে যায়, মানুষ ডাক্তারকে বলে বা তার স্টাফকে বলে, আমি গরিব, আমি টাকা দিতে পারবো না। এখন উপজেলা বা ডিস্ট্রিক্ট লেভেলে অনেক পয়সাওয়ালারাও, তারা হাসপাতালে গিয়ে টাকা দিতে তারা প্রেস্টিজ মনে করে, যে এখানে আমিও গরিব, ডাক্তার সাহেব আমারটাও ফ্রি করে দেন। না, আমি যখন চাকরি করছি তখন দেখেছি। মানে এটা গরিবের একটা কাছে সমস্যা। টাকা নেই সেই জন্য দিতে পারছে না, আর পয়সাওয়ালার কাছে টাকা আছে তার হোল্ডের জন্য সে আসলে দিতে চাচ্ছে না। এক্স্যাক্টলি, সে এটা মনে করে কি, ডাক্তারের কাছে গেলে টাকা দিলে এটা একটা প্রেস্টিজ। কিন্তু আইরনি হচ্ছে, আর কিন্তু আপনি জেলে থানায় পাঠান, টাকা দিয়ে আপনার পুলিশকে সার সার করে চুপচাপ বসে থাকবে, ওখানে কোনো উচ্চবাচ্য করবে না। ডাক্তারের কাছে গেলে ওখানে কিন্তু টাকা যদি আপনার কবল থাকে না, আপনি তাও দিতে চান না। মানে একটা সরকারের পক্ষে কত সম্ভব সাবসিডি দেওয়া, এই সরকারের একটা লিমিটেশন থাকে, বিকজ আমরা তো এত রিসোর্সফুল না। আমরা তো মিডল ইনকাম বা হাই ইনকাম না, আমরা তো লো ইনকাম কান্ট্রি। আমাদের তো সব মানে গ্র্যান্ড এবং লোন এটসেট্রা এটসেট্রা চলে। ইউনিভার্সাল হেলথ কাভারেজ এখন ওয়ার্ল্ডে যেটা প্রাইম লক্ষ্য, সবাইকে আমরা নিয়ে আসতে চাই প্রমোশন, প্রিভেনশন, কিউরেটিভ কে দূরে থেকে প্রমোশন প্রোটেকশনের দিকে যেতে চাই। এবং আমিও সরকারকে এটাই বলেছি আমার সাজেশনে, we have to think about preventive, promotive, and less আপনার ক্লিনিক্যাল সার্ভিস। এখন আমরা যদি মানুষকে প্রমোট করি, আমরা যদি প্রিভেন্ট করি, প্রোটেক্ট করি, তাহলে তো মানুষ অসুস্থ হবে না। তখন তো আপনার এত অতিরিক্ত টাকা লাগবে না, তখন তো এত অতিরিক্ত দামি যে যন্ত্রপাতি লাগবে না। আমরা সেটা যদি করি, আমাদের জন্য অনেক ভালো হয়। কাজে এই 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 দিনটার অপেক্ষায় আমরা থাকবো এবং থাকছি। আশা করি এই সরকার শুনবে এই যে পরিবর্তনটা, যে সেন্ট্রালাইজ সিস্টেমটা, এটাকে ভেঙে ডিসেন্ট্রালাইজ সিস্টেমে আনবে। বাংলাদেশে 12টা ডিভিশন আছে, বা 4টা ডিভিশন হোক, যেটাই ওনারা করেন, এটাকে একটা কনসোর্টিয়ামের মতো করে, লাইক কমিশন, জাতীয় একটা কমিশন থাকবে, ন্যাশনাল হেলথ সার্ভিসেস কমিশন থাকবে। ওই কমিশন আন্ডারে 4টা বা 8টা বা 12টা ডিভিশনাল কমিশন থাকবে। ওই ডিভিশনাল কমিশনরা ওই ডিভিশনের যতগুলো ডিস্ট্রিক্ট আছে তাদেরকে নিয়ে একটা বোর্ড তৈরি করবে, যে বোর্ডে আপনার ডাক্তার থাকবে, ইঞ্জিনিয়ার থাকবে, লয়ার থাকবে, ব্যাংকার থাকবে, ইন্স্যুরেন্স ব্রোকার থাকবে। একটা বোর্ড করে তারা ডিসাইড করবে ওই ডিভিশনে কি কি সেবা জরুরি প্রায়োরিটি। অর্থাৎ আপনার যদি চিটাগাং হয়, চিটাগাং ডিভিশনে এক রকমের সার্ভিস দরকার, মানুষের একটা ট্রেন। ঢাকায় এক ধরনের সার্ভিস ট্রেন দরকার, রাজশাহীতে আরেক রকমের সেবা দরকার। দেন দে ক্যান ডিজাইন হোয়াট কাইন্ড অফ সার্ভিস দে নিড, এবং অ্যাকর্ডিংলি তারা ইউনিয়ন থেকে, ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট থেকে, ডিস্ট্রিক্ট থেকে ওই সেবাগুলো ডিজাইন করতে পারে। একের থেকে চার সেবাগুলা
ক্লিনিক দেওয়া হবে, এবং 4 থেকে 12 হেলথ কমপ্লেক্স দেওয়া হবে, 12 থেকে 16 দেওয়া হবে। কিভাবে তারা পর্যায়ক্রমে জিনিসটাকে আপগ্রেড করে আনবে, তাহলে হবে কি 12টা সুন্দর হেলথ সিস্টেম ডেভেলপ করবে, হুইচ ইজ কন্ট্রোলেবল। মানে ওখানে আপনার 2 কোটি মানুষ থাকবে, আপনার 1 কোটি মানুষ থাকবে, কন্ট্রোল করতে পারেন। এখন 18 কোটির জন্য তো আপনার সেন্ট্রালি কন্ট্রোল করতে পারেন না। এবং তাতে হয় কি আপনার অটোক্রেটের প্রয়োজন, মানে কি বলে এটাকে, বৈষম্য তৈরি হয়। কেননা আপনার হেলথ সিস্টেমের মধ্যেও বা মিনিস্ট্রির মধ্যেও যে লিডারশিপ একটা ফেসিজম, একটা একনায়কতন্ত্র তৈরি হয়। যে স্বাস্থ্যমন্ত্রী থাকে তার কাছে অগাধ পাওয়ার চলে আসে, তার আন্ডারে যে স্বাস্থ্য সচিব থাকে তার কাছে পাওয়ার চলে আসে। তখন টেন্ডার বাণিজ্য ছাড়া কিচ্ছু বুঝতে পারে না। তারা বদলিটাকেও মনে করে বাণিজ্য, তারা বাণিজ্যটাকেও মনে করে বাণিজ্য, ক্রয়টাকেও মনে করে বাণিজ্য, মানুষকেও মনে করে বাণিজ্য পণ্য। মানে এটা একটা বিজনেস মডেল হয়ে দাঁড়াইছে দেন দ্য সার্ভিস। বিকজ হেলথ হচ্ছে ইনভেস্টমেন্ট। আপনার মানুষকে আপনি সুস্থ রাখবেন, আপনার সুস্থ মানুষ সে বেশি কাজ করবে, দে উইল বি প্রোডাক্টিভ, ইকোনমিক্যালি তারা আপনার আর্ন করবে, সরকারকে ট্যাক্স দিবে, আমাদের রাস্তাঘাট নির্মাণ হবে, আমাদের লাইট জ্বলবে, গ্যাস আসবে, সবকিছু হবে। তো আমরা কি সেই পথে হাঁটছি না। আমরা একটা মন্ত্রণালয় তৈরি করে যাচ্ছি শ্বেত হস্তি, মানে এলিফেন্ট ইন দ্য রুম। তারপর ওনারা একটা আপনাদের জারি করছে বা একটা আদেশ জারি করছে, এটা ডিজি অফিস তামিল করছে, ডিজি অফিস তামিল করছে, উপরে থেকে বলছে উপরে নির্দেশ, তারপর নিচে যায়, নিচে উপরে নির্দেশ। এই যে উপরে নির্দেশ, উপরটা যে কে কেউ জানতে পারে না জনগণ, উপরটা হচ্ছে শ্বেতহস্তি। আহ, এইভাবে উপরের একটা উপরের নির্দেশটা আসলে বন্ধ করার কোনো উপায় কি এই সরকার বের করবে আপনার মনে করেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা, সেই সমস্ত জন্য আমি বলছি, সেক্টরের জন্য এটা প্রয়োজন। সরকার যেটা করে, আমি সিচুয়েশনটা তুলে ধরছি যে আমার যতটুকু জানা এবং আমার যতটুকু দেখা, 20 বছরের মধ্যে উন্নতি যেটা হয়েছে, জাস্ট নতুন নতুন বিল্ডিং হয়েছে যাতে টেন্ডার করে মানুষ টাকা খেয়েছে, কিন্তু সেবাটার মান উন্নতি হওয়াটা এখনো প্রশ্নাতীত। এখনো সার্ভে আমি জানি না, এমন রিপোর্ট আমি দেখি নাই যে এইটা করার জন্য এটা লাভ হয়েছে। এটা এটা আমাদের জানা দরকার, এবং এটাও করা দরকার সরকারের। একটা রিসার্চ সেল থাকা উচিত, অবশ্যই আছে, কিন্তু আমি জানি না এই ধরনের ইমপ্লিমেন্টেশন রিসার্চ করেছে কিনা বাংলাদেশ। এবং থাকলে আমরা অবশ্যই এগুলো নিয়ে আরো উচ্চতর গবেষণা করব, আমরা আরো গত উম, গত এই উম, যে 20 বছরের কথা বললেন আপনি, 20 বছরের ভিতরে কি বাংলাদেশের নতুন নতুন কোনো হেলথ কমপ্লেক্স অথবা আহ, হাসপাতাল গড়ে উঠেছে আসলে জেলা পর্যায়ে? আমার তো মনে হয় না। আমি আমি ফেনী জেলার মানুষ। আমি ফেনীতে যে 250 শয্যার হসপিটাল, সেটা আরো 30 বছর 40 বছর আগে থেকে আছে সেখানে, সেটার কোনো উন্নয়ন দেখি না। এরপর ওটাতে যে যেভাবে কালো হয়ে আছে, দেয়ালে রং করা হয়নি বোধহয় 20 বছর। তো তাহলে এই যে রোগীরা যাবে সেবা পাওয়ার জন্য, সেখানে যে ময়লা, স্যাঁতসেঁতে পরিবেশ, সেখানে আসলে রোগীরা কিভাবে করে কিভাবে সার্ভিস পেতে পারে? আরেকটা ব্যাপার, সবগুলো পাবলিক হসপিটালে বাংলাদেশের আহ, আহ, উম, মাফিয়া দৌরাত্ম্য। কোন রোগী যাচ্ছে, তাকে কিভাবে কার কাছে নিয়ে যাবে, সেটাতে 20 টাকা 50 টাকা 500 টাকার বিনিময়ে কার কাছে সাপ্লাই দিবে, সেগুলো নিয়ে আসলে ওরা ব্যস্ত থাকে। সেটার সাথে মোটামুটি মানে ডাক্তারের আশপাশে যারা থাকেন ওনারা সকলেই রিলেটেড থাকেন। এগুলোকে কিভাবে আসলে এই বর্তমান নতুন কমিশন কন্ট্রোল করতে পারে? আমি দুঃখিত, আমার না না কোশ্চেনটা অনেক লম্বা হয়ে গেছে। কারণ হচ্ছে এটা আপনার এক্সাইটেড যে এখনই সুযোগ, আমরাও এক্সাইটেড এখনই সুযোগ। এই জন্য সবকিছু আমরা তুলে আনতেছি, যে এখন আমাদের কথা বলার অধিকার আছে, এখন আমরা সমালোচনা করতে পারি, এখন আমরা তুলে আনতে পারি। বাট এখানে সমালোচনার জন্য সমালোচনা না, এখানে হচ্ছে প্র্যাকটিক্যাল কতগুলো কথা আপনি যেটা বলেছেন, কতগুলো ভুল ধারণাও আছে আমাদের মধ্যে, এটা আমি মানতে চেষ্টা করব। হাসপাতাল, স্বাস্থ্য ব্যবস্থা মানে ডাক্তার সর্বস্ব, তা ঠিক না। মানুষ মনে করে ডাক্তারের জন্য এই সমস্যার সমাধান হচ্ছে না, মানুষ মনে করে ডাক্তারটাই এই জিনিসটা করতে পারে। আসলে ঠিক টিম ওয়ার্ক। ডাক্তার একটা পার্ট এন্ড পার্সেল অফ দ্য সিস্টেম, এটা আমরা কার্যকর করতে পারি না, এটা এক। দ্বিতীয় হচ্ছে যে আপনার প্রথম যে প্রশ্নটা ছিল যে আদৌ কি 20 বছরে কোনো ইনফ্রাস্ট্রাকচার হয়েছে, অনেক হয়েছে। এটার গুণ নিয়ে আমার প্রশ্ন আছে। মনে করেন যে উপজেলা হেলথ কমপ্লেক্স আগে 25 শয্যা ছিল, তারপর হয়ে গেল 50 শয্যা, তারপর হয়ে গেল 100 শয্যা, তারপর হয়ে গেল 250 শয্যা। এই যে শয্যা বাড়ানো, এই শয্যা বাড়ানো হয় ঠিকই, কিন্তু ওই শয্যা অনুযায়ী আপনার যে চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান দেওয়া দরকার, সেগুলো দেওয়ার মানে তেমন সুস্পষ্ট কোনো ক্রাইটেরিয়া বা কোনো সুনির্দিষ্ট কোনো নীতিমালা আমি দেখি না। তারপর হচ্ছে যে এই যে হাসপাতাল গুলো করা হয়েছে, এটাও আবার বলি টেন্ডার বাণিজ্য। মনে করেন
এগুলোর এনভায়রনমেন্টাল স্টাডি করা হয়েছে কিনা আমি জানি না। একটা হাসপাতালের বিল্ডিং এর সামনে আরেকটা হাসপাতাল, মানে অন্ধকার অন্ধকার করে, মানে কি যে একটা বিশ্রী অবস্থা। আমি দু একটা জায়গায় গিয়েছিলাম নর্থ বেঙ্গলে। আমার কাছে মানে মনে হচ্ছে যে আমি এত টাকা খরচ করে কিভাবে এইভাবে এইভাবে বিল্ডিং গুলো ডিজাইন করে করায়। তো এইগুলোর কোয়ালিটি এত লো, আপনি যদি একটা ওয়ালে টোকা দেন এগুলো সব ভেঙে পড়ে, প্লাস্টার গুলো ভেঙে পড়ে। আপনি যদি দরজা টাপ দেন এগুলো কেঁপে যায়। মানে আমি খুবই স্টান্ড যে এগুলো দেখার কেউ নাই। অবশ্যই এটা দেখার কেউ ছিল, আছে। এগুলা সার্টিফাইড করেছে, সিভিল সার্জন সার্টিফাইড করেছে, ডিভিশন ডাইরেক্টর, কন্ট্রাক্টর, ডিজি, তারপর ওরা বিল পেয়েছে, তাই না? কিন্তু এগুলো আসলে গুণগত মান নিয়ে প্রশ্ন আছে। আমরা এই তারপরেও কিছু ইনফ্রাস্ট্রাকচার হয়েছে যেটা কিনা পৃথিবীর অনেক দেশেই নাই, এটা কিন্তু সত্যি। বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটা খুবই সুন্দর, কিন্তু এটার কোয়ালিটি নিয়ে প্রশ্ন আছে। এটা এক। দ্বিতীয় হচ্ছে যে সেবা যারা দিবে তাদের সংকট আছে। তারপর আরেকটা আরেকটা খেলা চলে। আমি যখন ডাক্তার ছিলাম আপনার কালিয়াকৈর উপজেলায়, তখন দেখেছি অর্ধেক পরিমাণ বা তারও বেশি পরিমাণ লোক উন্নয়ন বাজেট, প্রজেক্টের বাজেট, তারা 1 মাস বেতন পায় তো 3 মাস বেতন পায় না। মানে আপনি চিন্তা করেন, একটা পরিবার পরিকল্পনা কর্মচারী কর্মকর্তা সে যদি পুরা মাস কাজ করে বেতন না পায়, পরের মাসে সে আর কাজ করবে? করবে না। ইউ ক্যানট গো টু স্লিপ উইথ এমটি স্টমাক। সেম কি, ইউ ক্যানট গো ফর ওয়ার্ক উইথ এমটি স্টমাক। এবং এটা 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 তো আসলে কোনো, এটা তো কোনো হতে পারে না। একটা লোক চাকরি করবে, তার চাকরি বেতনটা পাবে না, এই যে ব্যাকলগ সরকার তৈরি করে, আবার সরকারি আবার এটা ক্রেডিট নেয়। মন্ত্রী আমলা কামলা যাদের সাথে দেখা করে বলে, আচ্ছা তোমাদের দাবি আমরা মারা দিচ্ছি। হোয়াট ইজ দিস? দাবি আবার কি? আমি জব করব, আমার বেতন দিবা এন্ড অফ দ্য মান্থ, তাই না? ইসলামেও তো আপনাদের, আমাদের ইসলামেও তো বলা আছে, তাই না? এ, মজুরের ঘাম শুকায় যাওয়ার আগেই, গম পড়ার আগেই তাকে দিতে হবে। একটা মানুষ 30 দিন কাজ করে কিন্তু বেতন দিব না, তার জন্য আন্দোলন করতে হচ্ছে। দেখেন, সেবার কোয়ালিটি নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমরা বেতন দিতে পারছি কিনা এগুলো নিয়ে দেন দরবার করি। আমরা এই জন্য বলে আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের বেসিক হচ্ছে একটা ইনফ্রাস্ট্রাকচার আছে, ইনফ্রাস্ট্রাকচার অনুযায়ী আপনার সেবা দাতা থাকতে হবে, মানুষকে জানাইতে হবে এখানে কি কি সেবা আছে এবং কিভাবে পাওয়া যেতে পারে। মানুষ এটা সেবা নিবে, মানুষ বাসায় চলে যাবে, মানুষ সুস্থ থাকবে। এই তো সিম্পল। এটা না হয় এখানে দলীয়করণ, গ্রুপিং এবং আপনার অসদাচরণ এবং মানে অপেশাদারিত্ব আচরণ এগুলো চলছে। তো এগুলো বন্ধ করতে হলে একমাত্র উপায় হলো সরকারকে একটা ডিসেন্ট্রালাইজের পথে যাওয়া। সেই ডিসেন্ট্রালাইজ আমি আগে বললাম 12টা বা 8টা বা 4টা ডিভিশন থাকলে সেখানে যাওয়া, সেখান থেকে ডিস্ট্রিক্ট গুলা আপনার চলবে, ডিস্ট্রিক্ট গুলা সাব ডিস্ট্রিক্ট চলবে। এবং সেবাটা একদম ব্ল্যাক এন্ড হোয়াইট বলা, কোন কোন সেন্টারে কি কি সেবা দেওয়া হবে, এগুলো চার্ট থাকবে, এগুলো সার্ভিস চার্জ থাকবে। এবং আমি এটা তো বিশ্বাস করি না যে সবকিছু ফ্রি আসলে ভালো না। এটা জানি মানুষের কষ্ট হয়, কিন্তু একটু ফ্রি ফর সার্ভিস, ফ্রি থাকলে কাস্টমার আপনার এটা মিস ইউজ করে। যেমন আমাদের নর্থ আমেরিকাতে ইন্স্যুরেন্স সিস্টেমটা একটা বাজে ব্যবস্থা আছে। মানুষজন খামাখাই গিয়া ক্লিনিকে গিয়ে বসে থাকে যে আমার আসলে আজকে কাশি হয়েছে, সর্দি হয়েছে, চেক আপ করেন, বিকজ ইন্স্যুরেন্স উইল পে। এটা একটা মিস ইউজ হয়, টেন্ডেন্সি থাকে মানুষের। সেম, আপনি যদি হাসপাতালে ফ্রি ফ্রি অলওয়েজ করেন, এটা ঠিক না। আমাদের সেফটি নেট থাকবে, যাদের সোশ্യോ ইকোনমিক স্ট্যাটাস খারাপ থাকবে, বিকজ এখন স্মার্ট কার্ড আছে, এভরিথিং ইজ রেকর্ডেড। আমরা বুঝতে পারি আসলে কারা পে করতে পারবে, কারা পে করতে পারবে না। 3 টাকা আর 1 টাকার তো কোনো ভ্যালু নাই। আমাদের একটা রিজনেবল একটা অ্যামাউন্ট নিতে হবে এই লেভেলে। জাপানে যদি আমরা একটা ক্লিনিকে যাই, আমাকে মনে করেন 1,000 ইয়েন দিতে হবে। যদি আর একটু উপরে যায় 1,500 ইয়েন দিতে হবে। যদি ইউনিভার্সিটি হাসপাতালে 2,600 ইয়েন দিতে হবে। একটা সিস্টেম আছে। সেম, আমি বলতে পারবো না কত টাকা আমাদের বাংলাদেশে এখন দিতে পারবে। একটা বিশেষজ্ঞ কমিটি করে, হেলথ ইকোনমিক্স আছে অনেকেই বাংলাদেশে, ঢাকা বিশ্ববিদ্যালয় হেলথ ডিপার্টমেন্ট আছে, তাদেরকে দায়িত্ব দেওয়া যেতে পারে যে ভাই তোমরা ঠিক করো ইউনিয়ন লেভেলে মানুষের সার্ভিস চার্জ কিরকম হবে, এবং থানা লেভেলে কিরকম হবে, ডিস্ট্রিক্ট লেভেলে কেমন হবে। করে এটা আমরা একটা একটা ডিবেট করতে পারি, টাউন হল করতে পারি, মানুষকে জানাইতে পারি যে এখন থেকে এই সেবার রেট এরকম। তারপরে মানুষও মনে করেন আমি টাকা দিয়ে যখন সেবা নিব, আপনার কাউন্টেবল টু টু গিভ দ্য অ্যান্সার, আমার আমার জবাব দিতে পারবে। এখন যেহেতু কিছুই করতে হয় না, আরে আপনি এদিকে সরে দাঁড়ান, আপনি কি বুঝেন, আপনি বাইরে যান, এইসব নিয়ে সব ব্যস্ত থাকতে হয়। ডক্টর এগুলো শফিউল, বন্ধ হবে, আমার কোয়ালিটি খুব হবে। খুব 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 ইন্টারেস্টেড একটা প্রশ্ন এসেছে আপনার এই কথার সাথে, যে টাকা দিয়ে যেহেতু সার্ভিস আমি নিব, কেন আসলে ঠেলাঠেলি করব? কিন্তু এখানে কোশ্চেনটা হলো,
বাংলাদেশের যারা ডক্টর তারা যখন একটা নতুন রুগী যায়, মনে করেন আমি গেলাম, আমার একটা এক্স রে প্রয়োজন, ডাক্তার সাহেব এক্স রে করলেন, এরপর আমার এটা ভালো হলো না, আমি 1 মাস পরেই আরেক ডাক্তারের কাছে গেলাম ওই এক্স রেটা নিয়েই, তিনি আবার এক্স রে করার জন্য দিলেন, সেটাও হলো না, কয়েকদিন পর আমি অন্য ডাক্তারের কাছে গেলাম, তিনি নতুন করে আরেকটা এক্স রে দিলেন যে এটা হয়নি। এই যে কারণ কি, আমরা কি এটার ভিতরে একটা সমন্বয় সাধন করতে পারি না? আহ, মানে সব ডাক্তার সেটাই। মিলে। এটার জন্যই তো আপনার একটা ডিজিটাল হেলথের একটা বড় সুযোগ ছিল বাংলাদেশে। তখন যদি একটা উপজেলাতে মনে করেন যে একটা নেটওয়ার্ক সিস্টেম হলো, উপজেলাতে আপনার একটা আল্ট্রাসাউন্ড বা ইসিজি করলেন, এটা যদি আপনার সিস্টেমে থাকে, ওই উপজেলায় যে নেটওয়ার্ক ডাক্তার সাহেবরা আছেন ওনারা কিন্তু দেখতে পায়। কিন্তু আমাদের দেশে তো এত এত কঠিন না, এখন আমাদের ডেটা, আমাদের ইন্টারনেট খুবই চিপ এবং অ্যাভেলেবল। নর্থ আমেরিকা আপনার জানেন, আমাদের একটা ফোন নিতে হলে আমাদের $80 দিতে হয়, তাই না? নর্মাল একটা প্ল্যান দিয়ে। বাংলাদেশে দেখেন $200 দিলে দুনিয়া আনইউজড আপনার ডেটা থাকে। অনেক যে সস্তা, আমরা এখানকার চাইতে ডিজিটালের বাংলাদেশের ইন্টারনেট অনেক সস্তা। ডিজিটালের প্রয়োগটা আমরা করে এই আননেসারি কষ্ট কমাতে পারতাম। আর দ্বিতীয় হচ্ছে যে এই যে মার কথা আমি ধরি ধরি ম্যাটারনাল চাল, একটা মার কাছে গেলে আলট্রাসোনোগ্রাম করে একটা ডাক্তার, আরেকজনের কাছে আবার করে আলট্রাসোনোগ্রাম ডাক্তার আবার করে। ওটা প্রয়োজন আছে, সব ক্ষেত্রে আমি বলবো না আননেসারি থিং চেঞ্জ হয়, বাট এটা আমরা যত মিনিমাইজ করা যায়, যদি আমরা ডিজিটালাইজ করতে পারতাম, যদি আমাদের রেকর্ড কিপিং ব্যবস্থাটা থাকতো, তাহলে কিন্তু আমাদের এটা করতে হতো না। এটার জন্য তো ট্রেনিং লাগবে, এটার জন্য তো আপনার পড়াশোনা লাগবে। মনে করেন বাংলাদেশে এখন পড়াশোনা এত হয়েছে, এত ইউনিভার্সিটি, এত মেডিকেল কলেজ হয়েছে, এটা আরেকটা বিষয়। যে কোথাও তো আপনার এই জিনিসগুলা হেলথ, মানে ডিজিটাল হেলথ শিক্ষা দেওয়ার জন্য এমন ইস্যু গড়ে ওঠে নাই। যার ফলে ডাক্তার সাহেবরা যারা আছেন তারা তো এই ট্রেনিং পান নাই, যারা নার্স আছেন তারা তো সেই ট্রেনিং পান নাই, তাদেরও তো দোষ দিয়ে লাভ নাই। একটা জিনিস ট্রেন করে পর তাদেরকে ইমপ্লিমেন্ট করতে বলতে পারে। এখন যেখানে নাই সেখানে তো আপনি তাদেরকে ব্লেম দিতে পারেন না, তাই না? কাজেই আমি বলবো যে এই এই এদিক সেদিক যে ইনভেস্টিগেশন, যে বারবার ইনভেস্টিগেশন, এগুলো একমাত্র হতে পারে এটা ডিজিটাল হেলথ একটা সমাধান হতে পারে। 2 নম্বর হচ্ছে আপনার, যদি আমি প্রিভেনশনে যাই, আমি যদি মানুষকে সচেতন করি, মানুষ অটোমেটিক্যালি ডিজিজ কমে যাবে। তখন আপনার সর্বত কারণে ব্যাংকের ছাতার মতো গজিয়ে যাওয়ার যে ল্যাব গুলো, এগুলা করতে হবে না। প্রশ্ন জাগে, কিভাবে আপনার এই ল্যাব গুলো লাইসেন্স পায়? কিভাবে আপনার মেডিকেল কলেজ হয়ে যায় প্রত্যেকের বাড়ির মানে ড্রাইভওয়েতে বা গ্যারেজে? চিন্তা করেন। আমি আগেও বলেছি আপনার অনুষ্ঠানে যে কানাডায় 30 বছর 40 বছর পরে একটা মেডিকেল স্কুল হয়েছে, ওটা তো আমিও জড়িত ছিলাম। আমাদের 3 বছর 4 বছর আমাদেরকে জড়িয়ে রিসার্চ করতে হয়েছে কেন এই মেডিকেল কলেজটা দরকার, এবং এই মেডিকেল কলেজটা হলে সমাজের কি লাভ হবে, এবং এটাতে কি কিভাবে পড়ানো হবে, কিভাবে কে পড়াবে, কোন টিচার কি পড়াবে, কোন ছাত্র আমরা নিব পড়ানোর জন্য। বাংলাদেশে দেখেন, আমি আজকে মিনিস্টার, আমি আজকে এমপি, আমি আজকে আমলা, আমি আজকে পলিটিশিয়ান, আমি আজকে হানরে, আমি আমার উপজেলায় গিয়ে বলবো যে এখানে একটা মেডিকেল কলেজ করা দরকার। তখন একজন জাতীয় সম্পদের নাম নিয়ে এসে তার নাম দিয়ে একটা খুঁটি লাগাই দিল, তারপরে মেডিকেল কলেজ হয়ে গেল। তারপরে এর মধ্যে বাণিজ্য চলতে থাকলো। এইভাবে 150টা মেডিকেল কলেজ। মানে কোনো আমি প্রকারে যখন একটা বিল্ডিং উঠাতে পারলেই 3 তলা, তাহলে মেডিকেল কলেজ মেডিকেল কলেজ হয়ে গেল। হয়ে গেল। তো দেখেন, আপনি চিন্তা করেন মানুষের জীবন নিয়ে কত বড় একটা ক্রিমিনাল অফেন্স করলেন আপনি স্বাস্থ্যমন্ত্রী এবং আপনি প্রধানমন্ত্রী। এইটা তো টোটালি অন্যায়, মানুষের পিছনে অবিচার করা। আমি মানুষকে সুবিধা দিতে পারবো না, আমি প্রবঞ্চনা করে একটা মেডিকেল কলেজ করে দিলাম। মানুষ মনে করলো মেডিকেল কলেজ, এখানে আসলে ফুল প্রেজেন্ট প্রফেসর নাই, ফুল প্রেজেন্ট সবগুলো ডিভিশন নাই, ফুল প্রেজেন্ট হাসপাতাল নাই, 24 ঘন্টার সেবার সুযোগ নাই, কোয়ালিটির কোনো খবর নাই, মেডিকেল কলেজ। তাহলে বুঝেন, এইসব মেডিকেল কলেজে আমার যারা ডাক্তার হবে তাদের কাছে আপনার মা আমার মাকে পাঠাতে পারবো? থ্যাংকস গড আমরা বিদেশে থাকি, আমাদের এটা করতে হচ্ছে না। কিন্তু এটা কি, এটা ডিফিকাল্ট না? আমাদের ফ্রেন্ডরা আত্মীয় স্বজন যারা করতে হচ্ছে চ্যালেঞ্জিং। এই জিনিসগুলো চিন্তা করতে হবে যে এটা কনসিকুয়েন্সটা কি। কনসিকুয়েন্সটা আমার মা, আমার আপনার বাবা, আমার বাবা, আমার চাচা, আমার ভাই বোন, সবাই বন্ধু বান্ধব, সবাই সাফার হবে। আপনাকে অশেষ এখন ধন্যবাদ, অশেষ এর থেকে ধন্যবাদ বেরিয়ে আপনাকে। আসতে হলাম। আমরা, আমাদের আর সময় আছে মোটামুটি 2 মিনিট, এর আচ্ছা, মধ্যে আমরা আমি আমরা অনেক কথা। আবার কন্টিনিউ করবো। আমি যেটা শেষ শেষ বলবো না, আপনি কিছু জিজ্ঞেস জিজ্ঞেস না, করবেন সেটা আমি বলবো। আপনার কাছ থেকে একটা সারমর্ম চাচ্ছি যে এই যে ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা, এটার সমৃদ্ধি বিশ্বমানে নেওয়ার জন্য
মূলত কোন কাজটা প্রয়োজন? এটা ভালো কথা বলছেন। আমি এটাই বলতে আসছিলাম যে জাপান ছিল ওয়ার্ল্ডের ডিভাস্টেটেড কান্ট্রি আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। 17 পর্যন্ত তারা গরিব ছিল। আমি বারবার বলি এই কথা। তারা তাদের হেলথ সিস্টেম বলতে কিছুই ছিল না। তারা 1971 সাল থেকে এই পর্যন্ত যে উন্নতি হয়েছে, এর পিছনে প্রথম অবদান হচ্ছে কমিউনিটি হেলথ। 2 নম্বর হচ্ছে তারা কমিউনিটির মধ্যে তারা প্রমোটিভ এবং প্রিভেন্টিভ কম্পোনেন্টে যোগ করেছে। তৃতীয়ত হচ্ছে তারা মাতৃ স্বাস্থ্যকে তারা বেশি জোর দিয়েছে, এবং তারা সেই জন্য ম্যাটারনাল চাইল্ড হ্যান্ডবুক ক্রিয়েট করেছে। একটা মা যেন সব সেবার আওতায় আসে, সে গরিব মা যেন ফুড পায়, নিউট্রিশন পায়, এবং নার্সিং এর কেয়ারের সব তথ্য পায়, এবং সে যেন ভালো থাকে, সে যেন একটা হেলদি বেবি দেয়। সেই হেলদি বেবিটা আপনাকে হেলদি সিস্টেমের জন্য হেল্প করবে এবং এডুকেটেড হবে এবং দেশকে সমৃদ্ধ করবে। বাংলাদেশ কেন সেই পথে হাঁটছে না, কবে সেই পথে হাঁটবে, আমি সেটাই অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছি। এটা আমি বলতে পারি। অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবং কি সবাইকে ধন্যবাদ। এই যে আপনি যেখানে কাজ করছেন এখন কানাডা এবং যুক্তরাষ্ট্রে, এখানকার হসপিটাল সিস্টেমগুলো যেভাবে সজ্জিত, এত চমৎকার একটা নেটওয়ার্ক সিস্টেম, যে একটা হসপিটালের মধ্যে সমস্ত কিছু রয়েছে, এই ধরনের চিন্তা ভাবনাও তো তারা আমদানি করতে পারে, আপনার মতো মানুষকে তারা এটা কাজে লাগাতে পারে। এটা আসলে আমরা আরেকটা আলোচনা করবো, ট্রেনিং। এখন আপনি বলেন 50 বছরে বাংলাদেশ সরকার কোন ডাক্তার সাহেবদের বা নার্সদেরকে পাঠিয়েছে এই ধরনের যে যাও তুমি এটা শিখে আসো এবং আমাদের কাছে এই সেবাটা দাও? পাঠায় নাই। আমরা নিজস্ব উদ্যোগে আমরা বিদেশে আসছি, নিজস্ব উদ্যোগে আমরা পড়াশোনা করেছি। তারপরে আমরা বিদেশে বাংলাদেশে গেলে আমাদের কিছু সম্মান দেওয়া হয় না। আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে আগের সরকার। আমাদেরকে চাকরি থেকে নোটিশ দিয়ে, বাড়িতে নোটিশ দিয়ে আমাদের চাকরিচ্যুত করেছে। কারণ আপনি দুঃখজনক। প্রতিবাদ করেছেন। এক্স্যাক্টলি। আমি ঘুষ দিব না, আমি কাউকে তদবির করবো না। কাজে বাংলাদেশের মানুষ তখনই সেবা পাবে যখন হায়ার এডুকেশন নিয়ে ডাক্তার নার্সদেরকে বিদেশ থেকে ট্রেনিং দিয়ে আপনি তাদের কথা শুনবেন, তাদেরকে ইনভলভ করবেন, তখন আপনি একটা ভালো সিস্টেম করতে পারবেন। অবশ্যই সবাই তো আসলে বাংলাদেশে খারাপ না, অনেক ভালো লোক আছে, কিন্তু তারা সুপ্ত আছে। তারা মান সম্মানের বলে চুপচাপ থাকে। কিন্তু আমি বলবো যে এখন যারা ট্যালেন্ট আছে বাংলাদেশে তাদেরকে আপনি সুযোগ দেন, তাদেরকে আপনি সুযোগ দেন করার জন্য, তারা অবশ্যই ভালো করবে। এবং আমরা যারা বিদেশে থাকি আমরা অবশ্যই তাদেরকে ব্যাকআপ করে দিব। ধন্যবাদ। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্রিয় দর্শকদের কাছেও, যারা এতক্ষণ কষ্ট করে আমাদের অনুষ্ঠান শুনলেন। আমাদের যে প্রিয় ডাক্তারগণ, আমরা ডক্টর শাফি ভুঁইয়ার কাছ থেকে এত এত সুন্দর কথাগুলো শুনেছি, যেগুলোকে বাংলাদেশে ইমপ্লিমেন্ট করা গেলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন করা সম্ভব, এবং অতি দ্রুত। সেটা আমি বিশ্বাস করি, আমি যতটুকু শুনেছি এই ভিডিওর আগে। এছাড়াও ওনার সাথে আমার দীর্ঘ সময় কথা হয়, এবং আমি সেখান থেকে জানতে পারি যে ওনার যে চিন্তা ভাবনা, সেগুলো বাংলাদেশে কাজে লাগানো অত্যন্ত প্রয়োজন। প্রিয় সুধী যারা দেখছেন আপনারা, বাংলাদেশে প্রচুর ডাক্তার রয়েছেন। আমরা ডাক্তারদেরকে গণহারে ডাক্তারদের উপরে চড়াও হই না। সব ডাক্তার খারাপ নয়, সব ডাক্তার অমানবিক নয়। এ ধরনের মানবিক ডাক্তারের সংখ্যা বাংলাদেশে সবচেয়ে বেশি। আর যাদেরকে নিয়ে আমরা সমালোচনা করি, সে ধরনের ডাক্তারের সংখ্যা কম। আসলে কি ইনফ্রাস্ট্রাকচারের জটিলতার কারণে ডাক্তার সাহেবরা আমাদেরকে তাদের যে সেবাটুকু সেটুকু উজাড় করে দিতে পারে না। সেই সমস্যা বাংলাদেশের যদি একটি আমূল সংস্কার সম্ভব হয় তাহলেই সম্ভব, এছাড়া সম্ভব নয়। প্রিয় সুধী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রদ্ধাভাজন ডাক্তার ডক্টর শাফি ভুঁইয়া, আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করছি ধন্যবাদ। আপনার এই আগামীতে ভিডিওর জন্য আমার মানুষ অনেক আরো দেখা হবে।